বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে প্রাচুর্য বলা হয় এই সিলেটকে। সিলেট এমন কোনো কিছু নাই যে মহান সৃষ্টিকর্তা এই সিলেটকে দুই হাত ভরে দেন নাই। অথচ এই সিলেটের যে বঞ্চনার কথা আমরা শুনি, এই সিলেটের যে না পাওয়ার কথা শুনি, সেটা শুনতেও আমাদের কষ্ট লাগলেও এটাই বাস্তবতা। আজকে সিলেট নিয়ে আমরা আলোচনা করতে চাই। সিলেটের এই এপিসোডে যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, শুরুতেই পরিচয় করিয়ে দিই। আলোচক প্যানেলে যারা রয়েছেন, আমার হাতের ঠিক বাম পাশে ইমরান আহমেদ চৌধুরী, তিনি বিএনপি মনোনীত প্রার্থী, সিলেট ৬। আমার তার পাশে রয়েছেন জনাব মাওলানা মাহমুদুল হাসান, তিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং সিলেট ১ থেকে তিনি প্রার্থিতা করবেন। আমার হাতের ঠিক ডান পাশে রয়েছেন জনাব আব্দুল হান্নান, তিনি জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী, সিলেট ২। এবং সবশেষ ডানে রয়েছেন মঈনুদ্দিন, সভাপতি, জেলা প্রেস ক্লাব। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার ঠিক সামনে রয়েছেন এখানকার মানুষ, যারা ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এখানে এক একজন এক একটা আসন থেকে মনোনয়ন পেয়েছেন। তারা নির্বাচনে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা শুরুতেই যে প্রশ্নটা তুলেছি যে এই সিলেটে আসলে সমস্ত কিছু থাকলেও এই সিলেটে আপনার চা বাগান, এই সিলেটে আপনার প্রাকৃতিক সম্পদ, গ্যাস, আপনার অকটেনও এখানে উৎপাদন হয়, এখানে আপনার পর্যটনের বিপুল সম্ভাবনা, এখানে সারা দেশ থেকে মানুষ এখানে সৌন্দর্য আসে, দেখে চলে যায়। এই সিলেটের মানুষ সবচাইতে বেশি ইউরোপ আমেরিকার মতো জায়গায় থাকে, যেখান থেকে ডলার রেমিটেন্স আসে। তো সেই জায়গায় এইরকম দুরবস্থা, আমি জনাব ইমরান আহমেদ আপনাকে দিয়ে শুরু করি যে আপনার আসনে আমরা যেই দুরবস্থার কথা শুনলাম, সেখানকার রাস্তাঘাট বিশেষ করে, সেটা মানে অবর্ণনীয় দুর্ভোগ। সেখানে আপনার যে আসন থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখানকার বিপুল সংখ্যক মানুষ যারা আসলে আমেরিকাতে থাকে, ইংল্যান্ডে থাকে, তো তাদের যে না পাওয়ার কষ্ট, আমরা যেসব প্রশ্ন পেয়েছি তাতে তাদের আসলে অনেক বঞ্চনার কথা আমরা শুনতে পাই। এই অবস্থা কেন? এতদিন সিলেটে কেন তাদের একটা স্টেবল জায়গায় আপনারা নিতে পারেন নাই? ধন্যবাদ। সিলেট আসলে আপনি জানেন যে হযরত শাহজালাল শাহফরানের পুণ্যভূমি, এবং হিন্দু ধর্মাবলম্বী যাদের শ্রী চৈতন্যদেব, তাদেরও তাদের তীর্থস্থান হিসাবে আমার এলাকা গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে অবস্থিত। এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। বিগত সময় সাইফুর রহমান সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন, এলাকার অনেক ডেভেলপমেন্ট করেছেন। পরবর্তীতে আর সেইগুলো থমকে গেছে, যার জন্য আমাদের সিলেটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। আপনার বিমানের অবস্থা, রেলের অবস্থা খারাপ। আপনি আমার এলাকার যে কথাটুকু বলছেন, আমার এলাকা প্রবাসী অধ্যুষিত একটা এলাকা। এই এলাকার সত্যিকার অর্থে রাস্তাঘাটের অবস্থা, মানে একসময় একজন সাংবাদিক ভাই বলেছিলেন যে আপনি রিক্সা দিয়ে যদি যান, যদি দেখেন আপনার কোমরটা ভেঙে যাচ্ছে, বলবেন এটা হচ্ছে গোলাপগঞ্জ অথবা বিয়ানীবাজারের কোন এলাকা। মানে এই অবস্থা ছিল। এই যে আমাদের 5ই আগস্টের পরে আমরা যে আমাদের কার্যক্রমগুলো বিভিন্নভাবে শুরু করছি, মানুষ কিছুর জন্য আসে না, শুধু তাদের ডেভেলপমেন্ট, উন্নয়ন এবং রাস্তাঘাটের জন্যই বেশি যোগাযোগ করে। কারণ অনেক জায়গায় অনেক রিমোট অঞ্চল আছে, এগুলো নাই, যেগুলো রাস্তা ছিল আজ থেকে 25 বছর 30 বছর আগে হয়েছে, সেগুলো মেনটেন্যান্সের কোনো কাজ হয় নাই। এটা করুণ অবস্থা, এটা এক কথায় একটা করুণ অবস্থা আমাদের এই এলাকাটা অত্যন্ত। অথচ আমরা ঐতিহ্য, কিন্তু আমাদের গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের ঐতিহ্য, আপনি জানেন যে প্রবাসে আমেরিকা এবং ইংল্যান্ডে আমাদের বিয়ানীবাজার লোক, গোলাপগঞ্জে অনেক বড় কমিউনিটি আছে, যারা এমনও আছে এই দেশ চালাতে পারবে তারা এই তাদের তহবিল দিয়ে, কিন্তু আমরা সেগুলাকে কাজে লাগাতে পারছি না। আমরা আগের যারা জনপ্রতিনিধিরা ছিলেন বিভিন্নভাবে, আসলে আগে তো বিনা ভোটের সরকার ছিল, যারা এইভাবে মানুষের যে ভোটের প্রয়োজন ছিল বা মানুষের যে কাজের প্রয়োজন ছিল, সেটা তারা আমার মনে তারা বিশ্বাসও করতেন না, যার জন্য আমরা অবহেলিত রয়ে গেছি। তো ইনশাআল্লাহ আমাদের এই অবহেলিত অঞ্চলকে আমরা, মানুষ আশার সঞ্চার হয়েছে, মানুষ আশা করছে যে যাতে অবহেলিত অঞ্চলকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। শুধু সেটা নয়, আমাদের সিলেট, সমস্ত সিলেট জেলা ভিত্তিক আমি বলবো যে সিলেট জেলার আমাদের অবস্থাটা আসলে ভালো না। কারণ আমরা ওইভাবে জাতীয়ভাবে আমরা ওইভাবে এই সিলেটকে আমরা আগের মতো সেভাবে পাচ্ছি না। মানুষ কিন্তু ডিপ্রাইভ হচ্ছে, সেটা মানুষ বুঝছে যে আমরা অবহেলার শিকার হচ্ছি। সারা বাংলাদেশ থেকে সিলেট বিভাগটা এবং সিলেট জেলা তো অবশ্যই আমরা বিভিন্নভাবে অবহেলার শিকার হচ্ছি। এটা কিন্তু মানুষের মধ্যে একটা খুব দানা বেঁধে উঠেছে। কিছুদিন আগে একটা 6 লেনের একটা রাস্তা ছিল আমাদের সিলেট টু গোলাপগঞ্জ, গোলাপগঞ্জ টু সুতারকান্দি, একটা স্থলবন্দর, বাংলাদেশের অন্যতম একটা বৃহত্তর স্থলবন্দর সুতারকান্দি। এখান থেকে যে যোগাযোগ ব্যবস্থা খারাপ, যার জন্য বড় বড় গাড়িগুলো আসতে পারে না। সুতরাং এই রাস্তাটাও বন্ধ করার চেষ্টা করা হয়েছিল।
তখন মানুষ রাস্তায় নেমেছে, আমরা প্রতিবাদ করেছি যে আমরা এই রাস্তাটা বন্ধ হতে দেব না, এটা বাস্তবায়ন করতে হবে। পরবর্তীতে নতুন ডিসি আসার পরে উনি আশ্বস্ত করে উনি মন্ত্রণালয়ে বলেছেন এবং আমাদের এই প্রতিবাদের মুখে সেটা বাস্তবায়ন করছেন, সেটা সম্ভব হয়েছে। আমাদের এলাকায় গ্যাসের ব্যাপার, সিলেট গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার, এই গ্যাসটা কিন্তু মূলত গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের কৈলাস টিলা গ্যাস থেকে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যায়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 93 সালে আমাদের গোলাপগঞ্জে বলেছিলেন যে গ্যাসগুলা গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের মানুষকে দেওয়ার পরে যা থাকবে তা বাইরে যাবে, এবং একটা কনস্টিটিউশনালি একটা রাইটস আছে যে খনিজ সম্পদ যার যার এলাকার কিছুটা কিছু দিতে হবে, কিন্তু আমরা পাই নাই, এলাকার মানুষ পায় নাই। এটা মানুষের মধ্যে অত্যন্ত ক্ষোভের ব্যাপার। আচ্ছা, জামাতের প্রতিনিধি আপনি যদি বলেন যে আপনারা কি কারণে নিজেদেরকে এখানকার মানুষ বঞ্চিত বলে মনে করে? আমরা 54 বছর আগে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু এ পর্যন্ত এমন কোনো রাজনৈতিক দল যে দেশের কল্যাণ করবে, তারা নিজেদের জন্য না করে অন্যদের জন্য করবে, এই ধরনের মনোভাবের আমার ধারণা খুবই অভাব ছিল। মানে রাজনীতিবিদদের যে রাধার নীতি, যেটা সবার জন্য করার, নিজের জন্য না, এই ধরনের একটা রাজনীতি পরিবেশ গড়ে ওঠেনি। আমি বলবো আগের থেকেই আমরা দেখি, স্বাধীনতার পরেই দেখি যে আমরা স্বাধীনতা করলাম, আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এই কয়েক বছরের মাথায় সেটা শেষ হয়ে গেল। এরকম দুঃখজনক ঘটনা ঘটতে ঘটতে এটাই হয়ে আসছে। আর আমি আমার মনে করি আমার এই সিলেটে যেমন আগে আপনি দেখবেন যে সিলেটের শিক্ষা দীক্ষার অবস্থা কেমন ছিল, এটা আমরা যদি যেতাম সেক্রেটারিয়েটে গেলে বেশিরভাগ সেক্রেটারিয়েটে সচিব পাওয়া যেত সিলেটের, কিন্তু এটা আস্তে আস্তে আমাদের এই বিদেশ নীতি, বিদেশে যাওয়ার এক চিন্তা ভাবনা মানুষের মধ্যে আসা আরম্ভ করলো এবং আমাদের মেধাগুলো চলে যাওয়া আরম্ভ হলো। বিশেষ করে পরবর্তীতে সরকারি, আমি কাউকে দোষ দিতে চাচ্ছি না, আমি বলবো যে সরকারই আছে যে আমাদের শিক্ষিত ছেলেমেয়েগুলো কাজ পাবে, এই চিন্তাটা করেছি যে আমরা শিক্ষা দীক্ষার দিক থেকে পিছিয়ে যাচ্ছি, যার জন্য আমরা এত পিছিয়েছি, এবং সেই আমার লাইফের চেষ্টাই আমি সেটা করে যাচ্ছি যে শিক্ষা দীক্ষা কিভাবে আগানো যায়। আমি বিভিন্ন প্রতিষ্ঠান করা বা এই ধরনের একটা চিন্তা ভাবনা করছি আমি। আচ্ছা, মাওলানা মাহমুদুল হাসান, আমাদের সিলেটের এই প্রজন্মটাকেই একেবারে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। আপনি যদি দেখেন আমাদের যুব সমাজ যারা আছে, সিলেটে কর্মক্ষেত্র বলতে সরকারি বেসরকারিভাবে কোনো ধরনের উদ্যোগ কিন্তু নেই। যতটুকু চলছে বেসরকারিভাবে বিদেশি উদ্যোক্তা যারা আছেন, আমাদের প্রবাসী উদ্যোক্তা যারা আছেন, তারা দেশ থেকে গিয়েছেন, দেশের মাটির গন্ধ এখনো তাদের কাছে তাদের নাকের মধ্যে লাগে, বিধায় তারা সেখানে পরিশ্রম করেন, টাকা উপার্জন করেন, সেটা দিয়ে দেশে কিছু করেন, সেখানে কিছু যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা মনে করেছিলাম 5 আগস্টের পরে হয়তো একটা পরিবর্তন আসবে, এর আগে তো সেটা দেখা যায়নি। সিলেটের প্রজেক্টগুলোকে অন্যদিকে ডাইভার্ট করা হচ্ছে, সিলেটের ন্যায্য অধিকার সেগুলোকে অন্যদিকে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু না, 5 আগস্টের পরে একই অবস্থা। রিসেন্ট যেটা একেবারে রিসেন্ট হলো, সারা দেশ তুলপাড় হয়েছে সাদা পাথর নিয়ে। আজকে আমিও সেই অঞ্চলেই যাব একটু পরে ইনশাল্লাহ। সেই সাদা পাথরের যারা শ্রমিক ছিল দীর্ঘদিন, তাদের প্রায় পাকিস্তান আমল থেকে, অনেকেই বলেন যে তার থেকেও আগে থেকে এই অঞ্চলের মানুষের, অল্প আয়ের মানুষের একমাত্র উপার্জনের একটা মাধ্যম ছিল এই পাথর উত্তোলন। সেটাকে পরিবেশের দোহাই দিয়ে, পর্যটনের দোহাই দিয়ে বন্ধ করা হয়েছে। যে পর্যটন কেন্দ্রকে উন্নয়নের জন্য এই পদক্ষেপ নেওয়া, সেই পর্যটনের জন্য তো পর্যটক দরকার। পর্যটক আসবে গাড়ি দিয়ে বা ফ্লাইটে বা ট্রেন দিয়ে, ট্রেনের ভাড়া কম কিন্তু সিট নাই, কালোবাজার। রাস্তায় আসবে কোথা থেকে, যেখানে 7 ঘন্টা 8 ঘন্টার জায়গা সেখানে 17 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা, কখনো এর থেকেও বেশি সময় লাগছে। যে রাস্তাটা ভালো ছিল, আমরা কোনো রকমে আসা যাওয়া করতে পারতাম, সেটাকে খুঁড়ে একেবারে অবস্থা খারাপ, জ্যামের উপরে জ্যাম। পরবর্তী দেখা গেল কি, শুধুমাত্র এখানে রক্ষণাবেক্ষণ এবং ম্যানেজমেন্টের দুর্বলতায়, ট্রাফিকের ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই এই এত ভোগান্তি আমাদের। প্লেনের ভাড়া সব জায়গায় একরকম, কিন্তু সিলেট রুটে মনে হয় তেলের দাম বেড়ে যায় এই অবস্থা। আপনি আপনার বক্তব্যে একটু আগে বলেছেন যে 5 আগস্টের আগে যেমন ছিল পরেও তেমন, তাহলে কি পরিবর্তন? কোনো পরিবর্তন ঘটে নাই সিলেটে?
আমরা সিলেটবাসী মনে করব যে আমাদেরকে আগেও যারা অবহেলা করেছেন, এখনো যারা দেশ পরিচালনা করছেন, তারাও হয়তো বা অবহেলার চোখে দেখছেন, অথবা আমাদের দিকে একচোখা নীতিতে ওনারা সেই সিলেটকে পরিচালনা করছেন। কারণ এই সিলেট বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, সিলেট বাংলাদেশের ঐতিহ্যের অংশ, সিলেট বাংলাদেশের সম্মানের একটা জায়গা। এই সিলেটের উন্নয়নের জন্য নির্ধারিত কিছু কাজ করলেই সিলেটটা হয়ে যায়। আজকে আপনি বসে আছেন যেখানে এত সুন্দর একটি সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এত কিছুর পরেও এই সিলেটকে আমরা কিছু দিতে পারছি না। আপনার পিছনে, আমাদের পিছনে সিলেট স্টেডিয়াম, কিন্তু এখানে ভালো কোনো খেলার আয়োজন হচ্ছে না। আপনার পাশে, আমাদের পাশেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু এই বিমানবন্দরটাকে একটা পার্সেল সার্ভিসের মতো করে রাখা হয়েছে। নাম দেওয়া হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু আন্তর্জাতিকভাবে একটা কুরিয়ার সার্ভিসের কাজ ছাড়া এখানে তেমন আর কোনো কাজ নেই। এই রকম যদি চলতে থাকে তাহলে আমাদের প্রবাসীরা অনেক সময় বলেন যে আমরাই তো সিলেট পরিচালনা করতে সক্ষম, এখানে অন্য কারো প্রয়োজন আছে কিনা। এই প্রশ্নটা যত সময় যাবে, এইভাবে যদি বৈষম্য থাকে, সিলেটকে যদি আগায় দেওয়া না হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে এই বিষয়গুলো আরো প্রখর অবস্থান দাঁড় হবে। সিলেটের গ্যাস অন্যদিকে যায়, সিলেট মানুষ পায় না। আমাদের রাস্তাঘাটের উন্নয়ন হয় না, আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখার মতো পরিবেশ করা হয়। আচ্ছা, একটু জনাব মঈনুদ্দিন, আপনি যদি একটু যুক্ত করেন এই বিষয় নিয়ে। সিলেটের বঞ্চনার গল্প কি এমনই? আমরা দেখেছি যে সিলেট থেকে ঢাকা যেতে বা ঢাকা থেকে সিলেট আসতে যে জায়গায় আমরা 4.5-5 ঘন্টায় গিয়েছি, এখন লাগে 12 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা। এগুলো সবাই জানেন আপনারা। বিমানের অবস্থা আপনারা জানেন যে বিমান নিয়ে আসলে আমাদেরকে দেখা যায় যে অনেক টাকা বেশি নেওয়া হয়, সিন্ডিকেট করে। এই সিন্ডিকেট এখনো ভাঙেননি। সিন্ডিকেট করে টাকা বেশি নেওয়া হচ্ছে, সিট পাওয়া যায় না, কিন্তু বিমানে উঠলে পরে দেখা যায় যে সিট খালি, এখানে অনেকে যাত্রী যেতে পারেন না। এইটা সিলেটের জন্য একটা বিরাট খারাপ দৃষ্টান্ত। এবং ট্রেনের কথা বলা হয়েছে যে আসলে ট্রেনে আমরা যেভাবে চাচ্ছিলাম, ট্রেন আমরা বাড়ানোর দাবি করেছেন সিলেটের মানুষ, ট্রেন বাড়ানো হয়নি, ব্রডগেজ করা হয়নি। ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম, কক্সবাজার, এগুলাতে অনেক চাহিদা। আমরা স্টেশনে যখন যাই টিকিটের জন্য, তখন দেখা যায় যে মানুষ দাঁড়িয়ে আছেন, লাইন ধরে আছেন, যে টিকিট পাওয়া যাচ্ছে না। এই যে একটা বৈষম্য, সেটা কেন হচ্ছে বারবার? 5ই আগস্টের পরে আমরা সকলেই প্রত্যাশা করেছিলাম একটা বিরাট পরিবর্তন হবে, এবং সবাই আশাবাদী ছিল, বিশেষ করে তরুণ প্রজন্ম খুবই আশাবাদী ছিল যে একটা পরিবর্তন আসবে। কিন্তু সংস্কার ক্ষেত্রে পুলিশ, অন্যান্য বাহিনী, অন্যান্য প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু আসলে দুর্নীতি একটুও কমেনি। আমি গতকালকেও 2-1জনের সাথে আলাপ করেছি, তারা বলেছেন যে না, কোনো দুর্নীতি এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সরেনি। এর কারণ ব্যর্থতা হচ্ছে আমাদের সকলের, রাজনীতিবিদদের বিশেষ করে। এটা তারা সোচ্চার হননি। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি আপনাকে। 5ই আগস্টের পরে আমি, আমার এক আত্মীয়, কবি আমার বোনের রিলেটিভ, তারা তো একটা বিষয়ে তাদের জায়গা জমি নিয়ে একটা সমস্যা ছিল গোলাপগঞ্জ এলাকায়। তো সেখানে আসলে আমাকে তারা ফোন দিয়েছিলেন যে ভাই একটু দেখেন সহযোগিতা করা যায় কিনা, এইখানে আমাদের দুইটা পক্ষের হয়তো একটা মারামারি হয়ে যেতে পারে, এরকম অবস্থা। তো আমি গোলাপগঞ্জ থানায় ওসি সাহেবকে ফোন দিয়েছিলাম যে ভাই একটু দেখেন এই জায়গাটা একটু যদি সমস্যার সমাধান করা যায়, আপনি দুই পক্ষকে ডেকে আনে যদি একটু সমস্যা সমাধান করে দিতেন। তো উনি ঠিকই আমার আত্মীয় স্বজন দুই পক্ষকে নিয়ে আসছেন থানায়। আসার পরে সমাধান হয়েছে সুন্দরভাবে। কিন্তু কয়েকদিন পরে আমার যে বোন জামাই, তিনি আমাকে জানালেন যে পুলিশকে 25,000 টাকা দিতে হয়েছে। এটা 5ই আগস্টের পরেই ঘটনা, যে সময় এইগুলো মানে অনেকেই ভয় পেত যে আমি আসলে ঘুষ নেব কিনা, এটা করব কিনা। এই ঘটনাটা ঘটেছে। তাহলে কি প্রমাণ হয় যে এখানে আসলে কোনো সংস্কার হয়নি। পুলিশ বাহিনী হয়তো আমরা গত পরশুদিনে দেখেছি আমাদের সিলেটের পুলিশের গায়ে নতুন পোশাক উঠেছে। তো অনেকেই ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে যদি শুধুমাত্র পোশাকের পরিবর্তন হয় তাহলে হবে না, চরিত্রের পরিবর্তন। এই প্রশ্ন ধরেই আমি ইমরান ভাইয়ের কাছে আসি। এখন আমরা আগে শুনতাম 5 আগস্টের আগে যারা দেশ পরিচালনায় ছিল, তাদের যোগ সাজসে, তাদের আদেশে এখানে থানাগুলোতে ওসি বদল হতো। তারা নিয়ে আসতো তাদের মতো করে, যারা এমপি ছিলেন এখানকার, তারা নিয়ে আসতেন প্রভাবশালী এবং তাদের মতো করে চালাতেন। এবং এই পার্সেন্টেজ তারা যোগ সাজস করে, তাদের পকেটে কিছু যেত, থানার পকেটে কিছু যেত। যদি এই ঘটনা এখনো ঘটে,
মানে সিলেটে কি এখন ধরেন আপনি যে 2 উপজেলার কথা বলেন অথবা পুরো সিলেটের কথাই বলেন, সিলেটে কি এখন এই ঘটনা ঘটে কিনা? মানে টাকা পয়সা খাওয়া, ওসিদের পার্সেন্টেজ দেয়া, এগুলো হয় কিনা? 5ই আগস্টের পরে আমাদের যে প্রত্যাশার বারুদ যেটা ছিল অত্যন্ত হাই ছিল, আমরা অনেক আশা করেছিলাম, আসলে সেই আশাগুলো পূরণ হয় নাই। আমি মনে করি হয়তো রাষ্ট্রীয় বিভিন্ন বিশৃঙ্খলা, রাষ্ট্রের যারা বর্তমান শাসক বা যারা পরিচালনা করছেন তাদের অনেক দূরদর্শিতা, অনেক সিদ্ধান্তের সমস্যায় এইগুলা মানে রিকনসিলিয়েশন বলেন আর রিঅর্গানাইজ বলেন, এগুলা করতে পারেন নাই ওরা প্রপারলি। কারণ ওনারা এইটুকু যদি করতে পারতেন তাইলে হয়তো এটা সমস্যার সমাধান হতো না। তবে আমি সেটাও বিশ্বাস করি যে এগুলা চলছে, এগুলা রাইটটি বলছেন, এগুলা বরং কোনো কোনো ক্ষেত্রে আর মাত্রাটা আরো বেড়েছেও। কিন্তু আমি মনে করি আপনার এলাকায় বাড়ে নাই? আমার এলাকা, আমি এভারেজলি বলছি, যেহেতু আমি সিলেট জেলা বিএনপির সেক্রেটারি, সবার সাথে আমার সব থানার উপজেলার সাথে আমার একটা সম্পর্ক রাখতে হয়। এভারেজলি আমি বলছি কোনো কোনো জায়গায় আগের মতো আছে, কোনো কোনো জায়গায় একটু কমতেও পারে, কমছেও, কোনো কোনো জায়গায় একটু বাড়ছেও। আমি এভারেজলি এটা রাষ্ট্রীয় কাঠামোর উপরে ডিপেন্ড করে আসলে এই যে করাপশনের ব্যাপারটা। না, এই করাপশনের ব্যাপারটা আঙুল অনেকটা আপনাদের দিকে, আপনার দলের দিকে না। আমাদের দল, আমরা তো দলের ক্ষমতাসীন না। আপনারা জানেন যে এই সরকারের সাথে আমাদের অনেক টানাপোড়েন রয়েছে, এই নির্বাচন নিয়ে অনেক টানাপোড়েন হয়েছে, আমাদের কথাবার্তা হয়েছে। কারণ সবগুলো আসলে যেটা বেটার ছিল, সরকার আসার পরে ইমিডিয়েটলি একটা ইলেকশন দিয়ে একটা নির্বাচিত সরকার যদি চলে আসতো তাহলে অনেকখানি এই। কিন্তু অনেকেই মনে করেন যখন একজন থানার ওসি বা এখানকার এসপি আসেন তখন আপনাদের মাধ্যমেই মানে তদবিরটা আপনাদের দল থেকে হয়, যেটা আগে বড় দল হিসেবে তারাও অনেকেই মনে করেন যে আপনারা পাওয়ারে চলে আসছেন প্রায়, যেহেতু আসছেন। এটা মানুষ মনে করে, এটা মানুষের প্রশ্ন, মানুষ হয়তো এটা একটা, সেই কারণে ওই করাপশনের যে ভাগটা সেটা আপনার দলের অনেকের দিকে পারসেপশন থাকতে পারে, এটা সঠিক না। কারণ পুলিশ প্রশাসন, উনি আমাদের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মহোদয় উনি চালাচ্ছেন, আইজিপি সাহেব আছেন, এটা কিভাবে চলছে, কেন চলছে, কোন ওয়েতে চলছে, এটা আপনি আরো ভালো জানেন। আপনাদের এটা তো উনাদের চাইতে তো সিলেট তো বিচ্ছিন্ন অঞ্চল না। আমাদের একটা, আমি মনে করি আমাদের কোন নেতা এইভাবে কোন তদবির করার মতন এবিলিটিও নাই, করবেনও না। কারণ করলে শুনবেটাকে, কারণ এখানে উপরে যারা বসে আছেন, কারণ এটা তো আমরা পারসেপশন করলে তারা শুনবেন, আপনাদের কথা শুনছেন না, এটা আমরা শোনার মতন আমরা ওই লাইনে আমরা তদবিরও করি না। কারণ আমরা প্রশাসন তার প্রশাসনিক ভাবে চলুক, এটা আমরা চাই। প্রশাসনিক চেইনে এসপি সাহেব আছেন, উনি দেখবেন সিলেটের দেখভাল, যেগুলা ওসি দেখবেন চেঞ্জ করবেন, তারপরে আরো তার প্রশাসনিক গুলা। আমরা এখানে তদবির করার কোন জায়গায় যদি কোনো তদবির হয়, আমার মনে হয় না কোনো ধরনের কোনো ডকুমেন্টারি আমার কাছে এখনো নাই কেউ করছে বলি। আমি ব্যক্তিগতভাবে কখনোই কোনো তদবির করি না, প্রশাসন তার প্রশাসনের মধ্যে চলে। কারণ মাহমুদুল হাসান, আমি একটু শুনি যে আসলে ব্যাপারটা কি এরকমই, কোনো কিছু এখানে চলে না, মানে ভালো হয়ে গেছে? বিষয়টা হলো, আপনি যেহেতু এখন সার্বিক একটা বিষয়ে চলে এসেছেন, সিলেটের উন্নয়ন নিয়ে আমরা আলোচনা করেছি, এখন যেই আলোচনায় এসেছেন এটা সারা বাংলাদেশের সাথেই সম্পৃক্ত। প্রবাদটা এরকম যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবেন সেই সর্ষের মধ্যেই ভূত। আমরা এই দেশ প্রায় 54 বছর বয়স, যারা দেশ পরিচালনা করেছেন, বারবার নেতা নেত্রী পরিবর্তন হয়েছে, কিন্তু কেন জানি নীতির কোনো পরিবর্তন আমাদের সামনে আসেনি। এই বিষয়টা আমরা পরিলক্ষিত করেছি। আমরা আশা করেছিলাম 5 আগস্টের পরে হয়তোবা অনেক কিছু, মানে খুবই উচ্চাবিলাসী স্বপ্ন আমরা দেখেছিলাম, আমরা মনে করছিলাম যে আমাদের দেশটা এখন আমরা খাই না খাই, আমরা যে কোনো ভাবেই চলতে পারবো, কিন্তু আমাদের দেশটা সুন্দর একটি দেশ হবে, একটা আদর্শিক দেশ হবে। কিন্তু না, ওই দেশেও আমরা দেখলাম কি 5 আগস্টের পরে যে চাঁদাবাজি তো আছেই। কারা করছে চাঁদাবাজি? তো আছেই। এমনকি আমি আসছি, এমনকি শুধু চাঁদাবাজিতে সীমাবদ্ধ না, এটা রাষ্ট্রীয়ভাবে দেখা গেল অনেক ভিসি এবং অনেক মন্ত্রণালয়, অনেক এসপি, ডিসি, এইগুলো কে কয়টা ভাগ নিবেন, কে কয়টাতে ভাগ বসাবেন, সেটা নিয়েও মানে ভাগাভাগি হচ্ছে। সিলেটে এই ভাগযোগ হয়েছে নাকি? আমি মনে করি সিলেট তো যেহেতু বাংলাদেশের ভেতরে, সেটা থেকে সিলেটও রেহাই পায় নাই। কিন্তু এই জায়গায় আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের যারা দেশকে বিগত 54 বছর পরিচালনা করেছেন বিভিন্নভাবে, এবং যারা আগামী দিনে ক্ষমতায় আসার জন্য স্বপ্ন দেখছেন বা সেইভাবে জনগণের সামনে উপস্থাপন করছেন, তাদের মধ্য থেকেই বেশি এই ধরনের হয়েছে বলে আমরা পেপার, পত্রিকা, মিডিয়ায় দেখেছি।
আপনি একটু খোলাসা করে বলবেন যে এটা এখনো থানায় এই কমিশন বাণিজ্য, থানায় এই সার্ভিস দেয়া, যেটা তার একটা বেসিক রাইট, সে একটা মানুষ সেখানে গিয়ে পায় কিনা কোনো টাকা পয়সা ছাড়া? মানে দেখেন, এখন বাংলাদেশে মানুষ সচেতন হয়েছে অনেক ক্ষেত্রে, তো বেসিক রাইট নেওয়ার জন্য এখন আর ওইভাবে কাউকে হয়তোবা দিতে হয় না, কিন্তু মানুষের বেসিক রাইট গুলো নেওয়ার জন্য মানুষের আগের মতো করে যে একটা দলীয় প্রভাব ছিল, এখন দেখা যায় কি অনেকেই অনেক দলের সাথে সম্পৃক্ত আছেন, সেই দলের প্রভাব দিয়ে তিনি কাজ করতে পারছেন, কিন্তু আলটিমেটলি এই ধরনের সুযোগ সুবিধা যদি আগে 50% ছিল, এখন সেটা অন্ততপক্ষে 10% কমে 40% এসেছে। কিন্তু এটা নির্মূল হওয়ার প্রয়োজন ছিল, আমরা নির্মূলের কথা বলছি, এটা বাড়া বা কমার কথা না, এটা নির্মূল হওয়ার কথা ছিল, কিন্তু এটা নির্মূল হয়নি, সেটা হচ্ছে। এটা বন্ধ করার জন্য আমাদেরকে সমন্বিত উদ্যোগের প্রয়োজন, এবং এই গণ অভ্যুত্থান যেই আশা আকাঙ্ক্ষা নিয়েছিল, সংস্কারের আশা নিয়ে, এই গণ অভ্যুত্থান নির্বাচনের আশা নিয়ে, এই গণ অভ্যুত্থান ফেসিবাদের বিচারের আশা নিয়ে হয়েছিল, এই সবগুলোকে গুরুত্ব দিয়ে যদি কাজ করা হয় তাহলে এটা নির্মূল করা সম্ভব। শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক চিন্তা যদি আমরা করি তাহলে এটা কোনোভাবে কাশ্মীরকালে নির্বাচন কেন্দ্রিক চিন্তার কথা বলে, নির্বাচন কেন্দ্রিক আপনাদের নামে একটা কথা আছে, যে বলা হতো যে আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল আপনাদের দল আওয়ামী লীগের বি টিম হয়ে গেছিল কোন কোন জায়গায়। এই সিটি কর্পোরেশন যখন বিএনপিও নির্বাচনে যায় নাই তখন আপনারা নির্বাচন করেছেন, সেটা কোন কোন ক্ষেত্রে যোগসাজশ বলা হয়, সেটা কেন করেছিলেন? যোগসাজশে কেউ কারো রক্ত ঝরায় না, যোগসাজশে কেউ কাউকে জেল জরিমানা করায় না, যোগসাজশে কেউ কাউকে মামলা দেয় না। আমি এই সিলেটে আমার নেতাকর্মী সহ আমরা বারবার জেল খেটেছি, মামলা খেটেছি আওয়ামী লীগের আমলে। আমার নেতা রক্ত ঝরিয়েছেন আওয়ামী লীগের হামলায়, আমাদের নেতাদের হাত পা ভেঙেছে আওয়ামী লীগের হামলায়, এবং শেষ মুহূর্তে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছি আমরা, শেখ হাসিনা তাকে পালাতে বাধ্য করেছি আমরা। এখন যারা ওই বি টিম বা বিভিন্ন ধরনের অভিযোগ দেওয়ার চেষ্টা করেন, বাস্তবতা হলো আমরা ওই যে 54 বছরের কথা বলি, এটাই হলো সমস্যা, যে ওনারা বলতে চান যে না আমাদের সময়টা ভালো ছিল, ওরা খারাপ করেছে, কিন্তু আমরা বলছি না 54 বছরটাই আমাদের কেমন যেন গেছে, এটাকে উত্তরণ করতে হবে। ওইখান থেকে আমাদেরকে ট্যাগিং এর রাজনীতিতে ওনারা নিয়ে যেতে চান। আমরা বারবার এটা বলেছি যে যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে, আপনারা অনেকেই তো এখন এই বিষয়টা আসে তখনই, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনের বৈধতা দেওয়ার একটা ব্যাপার ছিল, যেহেতু বড় বড় ধরেন বিএনপি বা জামাত তারা যেহেতু নির্বাচনের জন্য ওইভাবে আগায় নাই, কিন্তু ইসলামী আন্দোলন তারা যেমন বরিশাল সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, সেখানে তারা নির্বাচনের জন্য তারা চাইলো। আচ্ছা, আমরা নির্বাচনের বিষয়টা একটু 10 সেকেন্ডে বলছি। আমাদের কিন্তু জাতীয় নির্বাচনগুলোতে আমরা 2018 জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, এর আগে পরে আমাদের অন্যান্য জাতীয় নির্বাচনগুলো আমরা বয়কট করেছি। স্থানীয় নির্বাচনগুলোতে আমরা 2023 পর্যন্ত আমরা ছিলাম। সেই স্থানীয় নির্বাচনগুলো যেহেতু সরকার গঠনের ক্ষেত্রে বা শেখ হাসিনার পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের সমর্থনযোগ্য বা অসমর্থনযোগ্য অসহযোগিতায় থাকে না, বিধায় আমরা স্থানীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছি। আচ্ছা, আপনি একটু বলবেন যে এই যে এখন আমরা একটু আগে এই আলোচনায় ছিলাম, ইমরান ভাই বলেছেন যে কোন কোন জায়গায় যে ঘুষ দুর্নীতি বেড়েছে, যেটা কমার কথা ছিল, পরিবর্তনের কথা ছিল, সেই জায়গায় জামায়াতে ইসলামীর কোন নেতাকর্মী এবং আপনাদের এলাকায় এই যে থানা কিংবা ইউএনও অফিস, এগুলো কারা নিয়ন্ত্রণ করে? আগে যেটা ধরেন অন্য সরকার ছিল। আমি তো আগেই বলেছি যে আমি বিশ্বাস করি সবাই মিলে দেশটাকে গঠন করা। আমার ইমরান ভাই যে কথাটা বলেছেন যে উনাদের কোনো পাওয়ার নাই, সেটা নেই। আমি যদি বলি, আমি এটা উত্তর দেওয়ার জন্য বলছি না, আমি যদি বলি যে সিলেটে শুধু কোর্টে যদি যাই, পিপি এপি এগুলা সব খাদের। আমাদের কাছে এসেছিল আমাদের উকিলরা যে এটা কি সব পিপি সবগুলো যে বিএনপিকে দেওয়া হলো, বলে কথা বলা যাবে না। এখন দেশ পরিবর্তিত হয়েছে, এখন দুর্নীতি হয় না, দুর্নীতি তো হবে না কেন? যারা একদম সব আওয়ামী লীগের করে ফেলছিল, আমি আগেই বলছিলাম, সব একেবারে সেক্রেটারি, ডিসি, এসি, সেক্রেটারি সব কিছু হয়ে গেছিল। এই জায়গায় আমরা যে পরিবর্তন আনলাম, কতজন পরিবর্তন আর গেছে, যারা দূর থেকে যেতে অবসরে গিয়েছিল তাদেরকে আনা হয়েছে, সব দেখা যাবে যে এক অবস্থায় গেছে। এই অবস্থায় যারা আসছে তারাই করতেছে। যে এখন আছে না, তবে ভালো ভালো জায়গা কিছু কিছু আছে যারা দেশের জন্য করছে, ভালো করছে। জামাতের এখানে নাই কিছু প্রশাসনের কোনো প্রভাব বা ইউএনওর সাথে বরাদ্দের ক্ষেত্রে কোনো প্রভাব? না, জামাত এসব বরাদ্দ নিতেও চায় না, বরঞ্চ তাদেরকে আমরা বলি
আপনারা কাজ করেন, আমাদের প্রয়োজন হলে আমি আমার 2 বিশ্বনাথ উসমানীনগর আমার যে বিএনপি সভাপতি সেক্রেটারি দুজনেই আমাকে স্যার ডাকে। আমি বলছি যে এদের সাথে আপনারা ইউএনও যা পারেন ওরা বললে কাজ করবেন, ভালো কাজগুলো হলে আমার সাহায্য নেবেন, আমি সাহায্য করবো। প্রয়োজনে আমি জামাত ইসলাম আমাদের হেড যেকে বলবো, নেতৃত্বকে বলবো, তাদের আমরা সাহায্য করা উচিত। আচ্ছা, আমরা একটু আপনাদের প্রশ্ন নিতে চাই। কেউ যদি এই প্রসঙ্গে এখানকার অনিয়ম, এখানকার দুর্নীতি, স্থানীয় প্রশাসনের অনিয়ম, এগুলো নিয়ে যদি কেউ প্রশ্ন করতে চান বলতে পারেন। 5 তারিখ যখন পট পরিবর্তন হয়, এর আগে আমি প্রায় 3 বছর এলাকায় ছিলাম না, বিভিন্ন কারণে মামলা টামলা এসে। তখন ওই দিন বিকালেই আমার এলাকায় গেছি, তখন লামাগাজি একটা বিরাট একটা পয়েন্ট, ওইখানে যাওয়ার পরে ওই সময়ে দেখছি যে সাথে সাথে বিএমপির অফিস ছিল, বিশাল অফিস নিছিল তারা ওইখানে, সরকারের জায়গা, কিন্তু ওইটা ভেঙে ওই দিনই, সরি আওয়ামী লীগের অফিস ছিল, বিএমপির এরা অফিস করছে ওই দিনই সাথে সাথে সরকারি জায়গা। তো কত হচ্ছে যেটা আমরা 5 তারিখের পরে ঠিকই পট পরিবর্তন হয়েছে, কিন্তু মুদ্রার এপিট ওপিট। আচ্ছা, প্রশাসনের যে বিষয়টা আমার যতটুকু বাস্তবিকতা, মুদ্রার এপিট আর ওপিট কাদেরকে বলছেন, যে আওয়ামী লীগ বিএনপি নাকি এইরকমই 5 তারিখের আগে গেছিল আর 5 তারিখ পরে গেছিল আমার এলাকায়, এখনই চাইলে আপনি রিপোর্ট করতে পারেন। ওই অফিসটা আওয়ামী লীগের ছিল, উনারা অবৈধ জায়গাটা দখল করে উনারা অফিস করছে ওই দিনই। আচ্ছা, 5 তারিখ। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, প্রশাসনিক বিষয় যেটা আমি যতটুকু আমার বাস্তব অভিজ্ঞতা, হ্যাঁ চেয়ারটা তো ঠিকই রয়েছে। আওয়ামী লীগে এমন একটা সিস্টেম 1, 2, 3, 4, 5ই তাদের মানুষ, হয়তো এখান থেকে ওইখান থেকে ওইখানে আসতেছেন। হ্যাঁ কিছু উন্নতি হয়েছে, কিন্তু এখনো রয়ে গেছে। তবে আমি আশাবাদী মানুষ, ইনশাআল্লাহ ভবিষ্যতে ঠিক হবে। আচ্ছা, কার কাছে প্রশ্ন একটু বলবেন এই বিষয়ে? ধন্যবাদ। এইটা আসলে সঠিক না, কারণ ডেফিনেটলি এটা পত্রপত্রিকা আসতো বা এই ধরনের একটা ঘটনা ঘটলে, আর আমরা আমাদের সাংগঠনিক অবস্থানে যে কোনো জায়গায় এই ধরনের অবস্থা আমরা এলাও করি না। আপনি দেখেছেন যে ইতিমধ্যে প্রায় যারাই এই ধরনের ব্যক্তি হিসাবে যেসব কাজগুলো করেছে আমরা এই শাস্তিমূলক বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস বিএনপি দখল করে নাই না, আমি খুব কম শুনেছি। আমার সিলেট অঞ্চলে আমরা শুনি নাই, জানি না অন্য জায়গার ব্যাপারে বলতে পারবো না। আচ্ছা, আমার এলাকার যেটা বলছি যে এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটে এবং এর বেশিরভাগ জায়গায় সরকারি খাস জমির উপরে এই ধরনের দলীয় কার্যালয়। আমি আমার এলাকার আমার টেরিটরির ব্যাপারটা বলছি। সিলেট অঞ্চলে যদি থাকতো শুনতাম, আমরা অবশ্যই ব্যবস্থা নিতাম এবং এটা করতাম। বরং তার চাইতে আমরা দেখেছি যে বলতে হচ্ছে যে জামাতরা তারা কিন্তু আওয়ামী লীগের অনেক ব্যবসা প্রতিষ্ঠান অনেকভাবে এইভাবে তারা নিয়ন্ত্রণ নিয়ে করছে বা করছেন। এবং আরেকটা কথা আমার হান্নান ভাই বলছেন একটু আগে, সেটাকে আমি একটা জিনিস বলি, উনি যে বলছেন যে আপনি যদি কোনো উপজেলায় যান, 2টা উপজেলায় আপনার নিজস্ব সোর্স থেকে পাঠান, প্রতিটা উপজেলায় আপনি দেখবেন যে জামাতের 2-4 জন নেতা এই টিএনও সাহেবের পাশাপাশি এখানে বসে আছেন সকাল থেকে রাত্র পর্যন্ত। এটা নির্ধারিত, আমাদের লোক খুব কম যায়, বিএনপির নেতারা থাকে না, হ্যাঁ যায় তাদের কাজ শেষ করে চলে আসে, ওনারা বসে থাকে, বসেই থাকে। সত্য কথা বলেছিল, এটা ঠিক না। এইটা আমি বলছি না, আপনাদের অবস্থান থেকে আপনারা পরিদর্শন করবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। অন্তত আমি যতটুকু জানি আমার এলাকার গুলো আমি, হ্যাঁ বিএনপি কাজ শেষ করে চলে যায়, জামাতের লোকজন বসে থাকে। সেটাই তো বলছি যে আমি যদি যাচ্ছি, একদিন যদি যাই হয়তো 1-2 দিন গেছি, কিন্তু জামাতের কোনো নেতা এখানে বসে থাকেন, এটা ঠিক না। এখন যদি বলতে হয় তাহলে তো বিএনপিরই বলা উচিত, ওনারা সবসময় এদিক থেকে ওদিক। আমারই 2-1জনকে, বিশ্বনাথ একজনকে বসাইছেন, গেছি দেখা করতে, যে এখন নাকি আমরা যেটা ভাঙচুর করছি, বিএনপি কেস দিছে, যে উপরে জামাতের একজন ঢুকাই দিছে, আওয়ামী লীগের, যেটা কি মানে এগুলো হচ্ছে, যেগুলো বিএনপি এখন যদি অস্বীকার করে সেটা তো ব্যাপার না। ব্যাপার যেটা হচ্ছে জনগণ তো দেখছে, এবং সব জনগণই বলতেছে এখন যে ওই বিদ্রার ওপিট এখন আওয়ামী লীগ যেখানে ছিল এখন আবার ওইখানে ওনার লুটিফুটি আরম্ভ করছে। এটা তো জনগণ আবার কথা না, আমি আমার এই কথাটা বলছি না, এটা আমি জনগণের কথা বলছি। যখন জনগণের কাছে কথা চাই, উল্টা কথাও বলছে অনেক কিছু, জনগণ তো উল্টা কথা বলছে যে দীর্ঘদিন পরে রূপ আপনাদের প্রকৃত রূপ পেয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আমি বলি, আচ্ছা কোন প্রশ্ন থাকলে? জি, আমার জামাতের ভাইয়ের কাছে 4টা প্রশ্ন আছে। 4টা? আমি হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে ইসলামে নারীদেরকে পর্দা বাধ্যতামূলক করেছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু জামাতি ইসলাম ক্ষমতায় গেলে নারীদেরকে পর্দা ছাড়া চলার স্বাধীনতা দিবেন। জি, এই দিবেন কথাটা আসছে, এইটাও কেন্দ্রের আলোচনা, এটা নিয়ে কথাবার্তা হয়েছে। তারপরে বলে উত্তরটা দিই। আচ্ছা, এক লাইন একটু উত্তরটা দিয়ে দেন। উত্তরটা হলো যে জামাত ক্ষমতায় গেলে বা ইসলাম সব মেয়েদের বাধ্যতামূলক করবে সেটা না, ইসলাম করবে যারা ইসলাম মানবে, তারা যদি
তারা যদি বোরকা পড়তে চায়, নেকাব পড়তে চায়, তারা করতে পারবে। কিন্তু এই ব্যাপারে ইসলামের মধ্যেও দুই মত আছে। কেউ বলেন যে এটা পর্দা করলে নেকাব লাগানো যাবে, আর কেউ বলছেন মুখটা খোলা রাখাই যাবে। অতএব এখানে তো আছে, জামাত যেটা বলছে যে স্বাধীনতা দেওয়া হয়, পর্দা কাউকে জোর করে লাগিয়ে দেওয়া হয়, যারা পর্দা করবে তারাই করবে, এটা তো ঠিক কথাই বলছে জামাত। আচ্ছা, তো আমার দ্বিতীয় প্রশ্ন, জি আমি দ্বিতীয় প্রশ্ন করছি। জামাতের একজন উনি বলছেন রোজা এবং পূজা দুটাই সেম। এই ব্যাপারে আমি জামাতের বাড়ির কাছ থেকে একটা ব্যাখ্যা চাইব, কিভাবে এটা সেম হইল। আচ্ছা, সেটাও কেন্দ্রের আরেক আলোচনা, আমরা আলোচনার মধ্যে এটা আলোচনার মধ্যে উনি কিন্তু একটা যে স্ট্রাং যে হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে, এটা উনি স্বীকারও করেছেন, বলেছেন যে এটা আমি এরকম বলি নাই, আমি যেটা বলতে পেরেছি উনি বারবার ব্যাখ্যা দিয়েছেন। এরপরেও আমরা যারা আমাদের এই বিষয়টা তো আনা ঠিক না। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন, থার্ড প্রশ্নটা হচ্ছে, ওনারা নির্বাচনী প্রচারণায় যান, বিভিন্ন এরিয়ায় ওনাদের মহিলা কর্মী আছেন, ওনারা যাওয়ার পরে দেখা যায় ওনারা জান্নাতের টিকিট বিক্রি করেন, যে আপনারা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন জান্নাতে যাবেন। তাহলে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন কিনা? আচ্ছা, জি একটু বলবেন। ক্লিয়ার করবো আমি এই কথাটা। ওইটা কথাটা ইসলাম সম্বন্ধে আমি সেটা বলছি যে ইসলাম সম্বন্ধে আমাদের 90% মানুষের মধ্যে হয়তো অনেকেরই ধারণা নাই, আমাদের ধারণাটা কম। যে আমি এক কথা কেউ যদি বলে থাকেন যে আমি বলছি যে রসুল আল্লাহ বলছেন যে তোমাদের রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, অতএব আল্লাহর কথাটা আমাদের শুনতে হবে না। আর কেউ যদি বলে যে আমার আদর্শ তোমাদের আদর্শ, সেটা শুনতে হবে, কোনটা ঠিক? তখন মানুষ বললো যে ওইটাই বলছি। দ্বিতীয় কথাও বলেছি যে দেখেন আল্লাহ বলছেন যে তোমরা একত্রিত হও এবং আমার রশ্মি ধরো মজবুত ভাবে, এটা হলো রশ্মি হলো ইসলাম। অতএব এখানে ইঙ্গিত আসলো যে নির্দেশ হলো তোমরা ইসলামী সংগঠন করো, এটা বলেছি। এখন যদি বলেন যে আমরা মুসলমান, আমরা বেহেশতে যেতে চাই, এখন আল্লাহর কথা উল্টিয়ে কি বেহেশতে যাওয়া যাবে? এই কথাটা হয়তো যদি আমাকে উদ্দেশ্য করে বলে তখন এটা আমি বলেছি। এখন এটা তো আমি বলছি আল্লাহর কথা বলছি। এখন আল্লাহর কথা যদি আমি না বলতে পারি তা আমি মুসলমান। আর প্রশ্ন হচ্ছে যে জামাতকে ভোট দিলে সে বেহেশতে যাবে, সেটার প্রশ্ন তো বললাম যে সব কথাগুলো আমি বলেছি, এই কথাগুলো এই যেতে ছেলের বলছি, আমার কথাগুলো উল্টিয়ে হতো বা এটা বলতেন বেহেশতের টিকিট দেওয়া। আচ্ছা, জি আমার চতুর্থ প্রশ্ন আমার ইসলামী আন্দোলনের ভাইয়ের কাছে। জি, ওনাদের যে প্রধান দলের প্রধান, উনি বললেন যে যদি জামাতকে কখনো ভোট দেওয়া হয়, জামাত যেখানে লাগবে সেখানেই পৌঁছে যাবে। তো জামাতকে যদি কখনো ভোট দেওয়া হয় বা জামাতকে সমর্থন করা হয়, তাইলে বিএনপি সমর্থন করেছিল বিএনপি শেষ, অমুক সমর্থন করেছিল অমুক শেষ। তাহলে এখন বর্তমানে জামাতকে সমর্থন করলে যদি প্রবলেম হয়, আমরা দেখতে পারতেছি আপনারা 8 দলের একটা জোট করতেছেন, সেখানে ইসলামী আন্দোলন, জামাত, এরপরে খেলাফত আছেন। তো আপনি কি বলবেন যে এখন আপনারা জামাতের সাথে গেলেন, তাইলে আপনারা কি পৌঁছে গেছেন? আমি জানতে চাই। ধন্যবাদ। একেবারে সময়ের আলোকে একটা প্রশ্ন করেছেন। যেহেতু আগামীতে নির্বাচন, আমরা চেয়েছিলাম সংস্কার হবে, বিচার হবে, এরপরে নির্বাচন হবে, কিন্তু আমাদের ইমরান ভাইয়েরা খুব দ্রুতই নির্বাচন করে সংসদে যেতে চান। আমরা ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ, যাচ্ছি ইনশাল্লাহ। এখন নির্বাচনে একটা সমঝোতা আমরা করছি। এই সমঝোতার মধ্যে বিশেষ করে এই যে প্রশ্ন যারা তুলেন, ওনাদের মধ্যে আমরা বেশিরভাগ দেখতে পাই যে যারা এই প্রশ্ন করেন ওনাদের পিছনে এটাই থাকে যে আমরা কেন বিএনপির সাথে জোট করছি না, এই দুঃখ থেকেই এটা প্রশ্নটা করে থাকেন। তো আমরা এখন ইসলামপন্থী একটা বাক্স পীর সাহেব চরমোনাই ঘোষণা করেছিলেন যে ইসলামের পক্ষে আগামী নির্বাচনে একটা বাক্স হবে। আমরা এখন ইসলাম এবং দেশপ্রেমিক সেই শব্দটা যুক্ত করেছি, এবং যারা ইসলামের নাম ধরে বাংলাদেশের রাজনীতি করছেন, যাদেরকে মানুষ মনে করে যে এরা আসলেই ইসলামপন্থী রাজনৈতিক দল এবং আসলেই এরা দেশপ্রেমিক রাজনৈতিক দল, আমরা তাদের সাথে জোট নয়, একটা নির্বাচনী সমঝোতা করছি। অর্থাৎ এটা আমাদের আসন ভাগাভাগি হবে, যেখানে একটা প্রতীক থাকবে, যেই আসনে প্রার্থী থাকবেন সেই আসনে ওই 8 দলের একজন প্রার্থী থাকবেন এবং তার দলের প্রতীক নিয়ে তিনি নির্বাচন করবেন। আমরা আগামী নির্বাচনে এই সিস্টেমে এগিয়ে যেতে চাচ্ছি, যাতে করে বাংলাদেশের বিগত 54 বছর
যেরকম ভাবে একক ক্ষমতার অধিকারী হয়েছিলেন, যাতে করে বাংলাদেশের বিগত 54 বছর যারাই ক্ষমতায় এসেছিলেন তারা আঙুল ফুলে কলাগাছ হয়েছিলেন, একেবারে নিজের মতো করে দেশকে চালিয়ে যেতে নিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করেছিলেন। সেই সুযোগ যাতে আগামী দিনে ওনারা কেউ না পান সেই ব্যবস্থা আমরা করছি। ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে আগামীতে এখানে জোট সমঝোতা এগুলো অনেকেরই প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি বাংলাদেশ সংস্কার হবে এবং বাংলাদেশ সুন্দর একটি রাষ্ট্র গঠন হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি, আমার প্রথম প্রশ্ন, জামাতে ইসলাম কি আসলে ইসলামী দল? যদি ইসলামী দল হয়ে থাকে তাদের হিন্দু সংগঠন থাকার দরকার তো নেই। এখানে যারা ইসলামী ঐক্যজোটের যারা আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা আছেন তাদের কাছে আপনাদের যেহেতু মোটামুটি একটা অ্যালায়েন্স হয়েছে বা জোট হয়েছে নির্বাচনী, যেটাই বলেন, তো সেইখানে আপনাদের কি, তা আমরা দেখলাম জামাতের একজন হিন্দু প্রার্থীও দিয়েছে। যেহেতু আপনারা ইসলামী জোটের 8টা জোটের এই জোট মোটামুটি করেছে, তো এখানে তারা জামাতে ইসলাম একজন হিন্দু ভাইকেও আপনার মনোনয়ন দিয়েছে মনে হয়। তো এই একটা আমার প্রশ্ন। আরেকটা প্রশ্ন, সেটা কিভাবে, মানে কিভাবে দেখে ইসলামী আন্দোলন, এটা কিভাবে ইসলামে দেখে? জি, আপনার কথা পরিষ্কার, আমরা একটু শুনি যে একজন হিন্দু প্রার্থী দিয়েছেন জামাত, সেটার ক্ষেত্রে ইসলামী আন্দোলনের আমরা এই যে সমঝোতা যেটা করছি, এই সমঝোতা নিয়ে 8টা দলের নিজস্ব জায়গা থেকে প্রার্থী সিলেকশন হচ্ছে, নিজস্ব জায়গা থেকে কাজ চলছে। আমাদের 8টা দলের লিয়াজু কমিটি আছে। আমরা গত পরশু রাতেও ঢাকা চরমোনাইতে বরিশালে আমাদের সেন্ট্রাল কমিটি বসেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের। আমাদের 300 আসনের প্রার্থীর একটা শর্টলিস্ট আমরা করেছি সেখানে। এইভাবে লিয়াজু কমিটিটা আগামী সপ্তাহেই বসবে ইনশাল্লাহ। বসে সেখানে ওনারা আলোচনা করবেন, পর্যালোচনা করে প্রত্যেক দলের প্রার্থী শর্টলিস্টটা এখানে আসবে। সেখান থেকে আমরা প্রার্থী সিলেকশন করে 8টা দলের একজন প্রার্থী আমরা মনোনয়ন করব। তো সেটা আমার মনে হয় প্রার্থী সিলেকশন পর্যন্ত আমরা অপেক্ষা করি, দেখি কি হয়। অনেকেই তো নির্বাচন এবং রাজনৈতিক অনেক প্রেক্ষাপটে অনেক ধরনের কার্যক্রমের অনেক ধরনের মার্কেটিং হিসাবে অনেক কিছু করে থাকেন। তো সেটাও হয়েছে কিনা সেটা আগামীতে প্রার্থী যখন ফাইনালাইজ হবে তখন বোঝা যাবে। আচ্ছা, আমরা দেখেছি শিবির যেই ক্যাম্পাসগুলোতে তারা যেই ক্যাম্পাসগুলোতে যে প্রার্থী তারা করেছে এবং সেখানে ওই ইসের মধ্যে প্যানেলের মধ্যে তারা অন্য ধর্মের ছাত্রদেরকেও তারা রেখেছে এবং সেখানে তারা কার্যক্রম চালাচ্ছে এবং সেখানেও মানে এই প্রশ্নটা সে কারণেই আসলো। সেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম। উনি প্রশ্ন করেছিল যে জামাতের মধ্যে ওনাদের এক সদস্য বা হিন্দু আছেন, এটা কেমন করে হলো? কারণ ওটা তো আমরা দুনিয়াবী অবস্থায় আমরা রাজনীতি দেশ চালাবার জন্য, যে সমাজে শান্তি শৃঙ্খলার জন্য আমরা যে সংগঠন করছি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মদিনা হিজরতের পরে ইহুদিদের সাথে চুক্তি করেছেন, যেটা সংরক্ষণ যে চুক্তি, একে অন্যকে যাতে সাহায্য করা যেতে পারে, একসাথে চলা যেতে পারে, সেজন্য এটা করেছেন। এটা তো ইসলামের ইতিহাসে আছে। আর এটা জামাত ইসলাম যেখানে যারা ঢুকছে, যে জামাত ইসলামের সদস্য হতে পারে যে কেউ, জামাত ইসলামের ম্যানিফেস্টোতেও আছে, হিন্দুরাও জামাত ইসলামের সদস্য হতে পারবে। তার ধর্মীয় যে ব্যবস্থা যে করেও তারা এটা জামাত ইসলামের সাথে চলা যাবে। এটা তো বেশ কথা পরিষ্কার। ইমরান ভাইয়ের কাছে কি কোনো প্রশ্ন করতে চান কিনা? সব তো তাদের কাছ থেকে উত্তর নেওয়া হচ্ছে। জি, ইমরান ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে 5ই আগস্ট দেশ স্বাধীনের আগে যেভাবে বিএনপিকে মানুষ দেখছিল বা জানছিল, কিন্তু 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা যেভাবে বিএনপিকে উপস্থাপন করতে দেখলাম, যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং নিজেদের কর্মীদের মধ্যে দ্বন্দ্বের কারণে প্রায় 200-র উপরে মানুষ গুম হয়েছে। এবং পরবর্তী বাংলাদেশে আমরা দেখলাম যে বাজার, বাস স্টেশন, যেমন আমাদের সিলেটের সাদা পাথর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখলাম যে দখলদারিত্ব, একনায়কতন্ত্র কাজ করতেছে প্রশাসনের উপরে। এই যে সামনে নির্বাচন আসছে, আপনাদের মাঝে এই দ্বন্দ্ব, বিএনপিকে কেন মানুষ ভোট দিবে, বিএনপিকে কেন মানুষ ক্ষমতায় দেখতে চাইবে? আচ্ছা, এটাই আমার প্রশ্ন। আমি একটু উত্তর দেই। আমি শেষ প্রশ্ন থেকে আমি উত্তরটা দেই। ভাই বলছেন যে কেন ভোট দিবে। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী। আমরা চাই জনগণের কাছে যে জনগণ যদি ভোট না দেয় আমরা তো জোর করে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারবো না। জনগণ যদি আমাদের ভোট দেয়, খারাপ কাজ করে দিবে না, ভালো কাজ করলে ভোট দিবে।
তাহলে আপনাদের বিশেষ করে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, অপোজিশন আছেন, জামাতে ইসলামী সহ আরো নেতৃবৃন্দ, নির্বাচনের প্রতি তাদের এত অনীহা কেন? তাদের আপনাদের যদি এত পপুলারিটি থাকতো তো নির্বাচনের প্রতি আরো আগ্রহ বেশি থাকতো। এক, উনার এই প্রশ্নটা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি আরো কিছু করছেন যে বিএনপির মধ্যে গ্রুপিং, কুন্দল, এগুলা বিএনপি একটা বিশাল সংগঠন। আপনাদের মতো আমরা তো এখানে কর্মীরা যারা আছে তাদের নিজের টাকায় কিন্তু রাজনীতি করে, তাদের বাবার পায়ের টাকায় রাজনীতি করে। আর অন্যান্য দল যারা আছে বিশেষ করে জামাত ইসলামী, তাদের সংগঠন থেকে তাদেরকে রিক্সা ভাড়া পর্যন্ত, পানির বোতলটা পর্যন্ত কিনে দেওয়া হয়। বাংলাদেশের জাতীয়তাবাদ হচ্ছে সব ধর্ম, গোত্র, গোত্রের নির্বিশেষে আমাদের একক একটা প্ল্যাটফর্ম, একক একটা দেশ হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশে আমাদের ধর্ম, গোত্রের মধ্যে বৈষম্য থাকবে না, আমরা সেটা করব না। ধর্ম আমাদের যার যার অবস্থান থেকে আমাদের নিজস্ব ধর্ম পালন করব, অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের অবস্থান তাদের মতো পালন করবে। এখানে কেউ বাধা নিষেধ থাকবে না, সেটাই হচ্ছে আমাদের বিশ্বাস। আপনি কি যেন বলছিলেন? কথাটা বলছিলাম যে কথা জামাতে ইসলামী, উনি বলছেন ওনাদের দল নিজেদের টাকা পয়সায় চলে, আর জামাত ইসলামী একেবারে তাদের খরচটা পর্যন্ত প্রত্যেকের জামাত ইসলামী যে দেয়, সংগঠন দেয়। সেই কথাটা আমি ঢাকা উত্তাপ বলছি। এই জন্য ওনাদের সাথে আমাদের প্রচুর চলাফেরা আছে। আমরা সিলেটে তো একটা রাজনীতির একটা পরিবেশ ছিল, যেখানে আমরা সবাই বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি। উনি যে কথাটা বললেন যে জামাত ইসলামীর একজন সাধারণ লোক 2000 টাকাও যে পায়, সেও ওই 5% তার 100 টাকা সে সংগঠনকে দেয়, সংগঠন চলার জন্য। সে যা করবে তার নিজস্ব করবে, এটা সংগঠনের কোনো বিষয়ই না। এই বিষয়টা ওনাদের পুরো জানা আছে যে যেমন আমি যেটা রুজি করব, এই রুজির একটা 5% থেকে 10% পর্যন্ত, ইচ্ছা করলে মানুষ 10% পর্যন্ত দেয়। আমি অনেকদিন দিয়েছি যে 10% পর্যন্ত দেয়, এটা সংগঠন চলার জন্য। এই সংগঠনের যারা থাকবে, চলাফেরা করবে, গাড়িগুলো, এগুলোর তো লাগবে সংগঠন। তো সেজন্য এই বাংলাদেশের এই মাসুদ সাহেব আরো পরিষ্কার বলেছেন যে বাংলাদেশ জামাতে ইসলামীর অনেক পকেট আছে। সেই পকেটে, কারণ সংগঠনের মানুষকে তো পয়সা খরচ করা দেওয়া যায় না, লাগে না, সবাই পয়সা দেয়। এবং উদ্দেশ্য যেটা, সেটা আমি যে পয়সাটা দিচ্ছি ওইটা আমার আদালতে আখেরাতে জেহাদ ফিসাবিলিল্লাহর প্রতি দিচ্ছি, আমি আদালতে আখেরাতে পাবো, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। আমরা একদম শেষের দিকে, মঈন ভাই আপনি যদি কমেন্টটা করেন। আসলে সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল, এটা সিলেট, এবং আমরা এটাও জানি যে রেমিটেন্স পাঠানোর হিসাবে আমরা বাংলাদেশের মধ্যে 3য় অবস্থানে আছি। 1ম ঢাকা, 2য় চিট্টগ্রাম এবং 3য় হচ্ছে সিলেট। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে প্রবাসী যারা আছেন তারা সিলেটে বিনিয়োগ করেন, জায়গা জমিন কিনেন, কিন্তু যেগুলা হয় যে তাদের জায়গা অনেক ক্ষেত্রেই দখল হয়ে যায়, দখলবাজরা দখল করে নেয়। তো এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি থাকবে আগামীতে, একটা প্রশ্ন। আর কার কাছে করলেন? ইমরান ভাইয়ের কাছে? ইমরান ভাই সহ আমার হারুন ভাই, সবার কাছে আমার এই প্রশ্নটা কমন প্রশ্ন আমার থাকলো আর কি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে সিলেটে আসলে আমরা দেখেছি শিল্পক্ষেত্রে খুবই আমরা পিছিয়ে, শিল্প স্থাপন করা হয়নি এখন পর্যন্ত। মাত্র 2টা বেসিক আছে আমাদের ক্ষুদ্র কুটির শিল্পের যে প্রতিষ্ঠান, এইগুলা 2টা আছে, একটা দক্ষিণ সুরমা, একটা উত্তর সুরমা। তো বাড়ি শিল্প স্থাপনের ক্ষেত্রে আপনারা হয়তো ভবিষ্যতে ক্ষমতায় যাবেন, তো এই ক্ষেত্রে সিলেটের মানুষের জন্য, সিলেটে এই শিল্প প্রতিষ্ঠা করার জন্য আপনারা কি ভূমিকা রাখতে পারেন, সেই প্রশ্নটি আমার রইল আপনাদের কাছে। আচ্ছা, আপনার পরিকল্পনা দিয়ে শুরু করি। কেউ এককভাবে এই সিলেটের উন্নয়ন করা সম্ভব না। দুর্নীতি, দুঃশাসন অথবা নিজেদের পকেট ভারী এককভাবে করা সম্ভব, কিন্তু এই সিলেটের উন্নয়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে করতে হবে। ইনশাআল্লাহ সিলেটে 1 আসন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সমঝোতার মাধ্যমে যেই প্রার্থী ইসলামপন্থীদের আসবে, ইনশাআল্লাহ আমরা এটা চিন্তা করছি। আমাদের স্বপ্ন আছে এই দেশকে গঠন করার জন্য, শুধু সিলেটকে নয়, এই দেশকে গঠন করার জন্য দুর্নীতিকে একেবারে নির্মূল করে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সক্রিয় করে বাংলাদেশ সহ সিলেটের উন্নয়ন, সিলেটের এই যোগাযোগ উন্নয়ন, সিলেটের কর্মসংস্থান, আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা আছেন এবং আগামী দিনে যারা একেবারে নিজের কেরিয়ারকে এখানে ধ্বংস করে, পড়াশোনাকে একেবারে বাদ দিয়ে বিদেশে চলে যাচ্ছেন, মিডল ইস্টে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ইউরোপে যাচ্ছেন, সাগর সাঁতরিয়ে নিজের জীবিকার তাগিদে, দেশের সরকার, দেশের পরিস্থিতি তাদেরকে কোনো ধরনের জীবিকা দিচ্ছে না বিদায় সেখানে বাধ্য হয়ে যাচ্ছেন, তাদের জন্য আমরা কাজ করার এবং তাদের সুন্দর একটি ভবিষ্যৎ গড়ার এবং আগামীর সিলেটকে যাতে তারা অঙ্গীকার নিয়ে তাদের একেবারে মর্যাদাপূর্ণ একটি সিলেটকে বসবাসযোগ্য সিলেট করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আচ্ছা,
আপনি যদি একটু বলেন, আপনি আলহামদুলিল্লাহ, আমি সিলেট চাচ্ছি 2 না থেকে এই নির্বাচন প্রশ্নটা করবেন, আপনার প্রধান প্রতিশ্রুতি কি? কিভাবে চান আপনি? কি দেখতে চান? কি করতে চান? আমি সিলেটকে যেভাবে দেখতে চাই, ও তার সাথে আরেকটু জুড়ে দিই যে জামাত সিলেটের 6টির মধ্যে কয়টি আসন পাবে? আমার তো ধারণা সব 6টি আমরা পাবো। 6টি পেয়ে যাবেন। আমরা 6টি পেতে চাই। কয়টার বিষয়ে বেশি কনফিডেন্ট, আর কয়টা জায়গায় একটু কনফিউশন আছে? বাতাস একটা জিনিস হলো, বাতাস যেটা যাচ্ছে 69 যে ছিল বুঝ হয়ে গিয়েছিল, 70 71 সব দেখলাম, এ পর্যন্ত দেখে আসতেছি। বাতাস কোন দিকে? এখনকার মতে, যেমন আমি আমার যেটা দেখছি যে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, বিদ্রোহতা বললেই দেখা যাচ্ছে যে আপনার জন্য আমরা সিদ্ধান্ত এবার নিয়ে রেখেছি। আচ্ছা, হ্যাঁ, যুবকদের সাথে কথা হচ্ছে যেখানে যাচ্ছি, এবং গত সেদিন একদিন দেখলাম যে 100-200 মানুষ হতে পারে, শেষ পর্যন্ত দেখলাম প্রায় 700-800 মানুষ হয়ে গেল, জনসভার মতো হয়ে গেল। এবং সবাই, আমাদের এক ভাই বললেন যে ফাল্লা এবার হান্নান ভাইকে ভোট দিতে রাজি আছেন, সব মানুষগুলোই হাত তুলে বললো। এভাবে দেখছি, এতে মনে হয়, আমি জানি না এটা আল্লাহ রাব্বুল আলামিনের, মনে হয় যেন আমারটা তো দেখা যায় ফাঁস করেই যাচ্ছি। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের এটা কি হবে পরবর্তী পরিস্থিতি আমাদের জন্য কিন্তু খুব সহজ না, আমাদের রাজনীতিবিদে আমাদের অবস্থাটা আল্লাহই ভালো জানেন। তবে আমার থেকে সবকটা আসনের অবস্থা ভালো দেখি। আজকে গেছিলাম, অন্যরা আরো ভালো, অন্যদের অবস্থা তো আরো ভালো দেখি। ও আচ্ছা, এখন আমি কি বলতে, আচ্ছা আপনার ছোট করে একটু প্রতিশ্রুতি বলবেন? প্রতিশ্রুতিটা আমি একটু বলতে হবে আমাকে। যেমন আমি 2002 একটা যে ফিশ প্রসেসিং প্লান্ট চালু করেছিলাম, উদ্দেশ্য যে আখালুকি থেকে আমার কাছে একটা নিউজ এসেছিল কয়েক লক্ষ টন, যে শত টন মাছ নষ্ট হয়ে যাচ্ছে। আমার চিন্তা আসলো যে আলহামরাটা আমি করেছিলাম, আমি ওইদিকে মানুষকে একটু আগাই না, যে একটা ফিশ প্রসেসিং প্লান্ট করা যায় কিনা। 2002 স্টার্ট করছি, এবং 2015 গিয়ে আমি আমার এক ছাত্র প্রফেসর তাকে আমার অনুষ্ঠানে ঢুকিয়ে তারপরে আমি চান্স পাইছি। এরপরে আমি আমেরিকা গেছি বা লন্ডন। আমার এখন হলো যে এক্সপোর্টের দিকে, যেমন আমাদের সবজি, আমাদের মাছ, আপনি চিন্তাই করতে পারবেন না বিদেশ যে কিভাবে খেতে চায়। বাংলাদেশের একটি মাছ যদি 500 টাকা হয়, মিয়ানমারের মাছ নিলে 100 টাকায় পাওয়া যায়, বিদেশের কথাই বলছি, কারণ আমি সব জায়গাগুলো ঘুরছি, আমার যেতে যাচ্ছি। সেজন্য সবজি আর মাছ যদি আমরা প্রোডাকশন দিতে পারি, তাহলে সিলেট বাংলাদেশের অবস্থা অনেক ভালো হতে পারে। করতে হবে। অনেক ধন্যবাদ। ইমরান ভাই, যদি বলেন যে বিএনপি সিলেটের কয়টা আসন পেতে পারে আপনারটা সহ? তারা 6টার বিষয়ে কনফিডেন্ট মোটামুটি। আমরা তো সবাই তো আশা করে, নির্বাচনে যারা দাঁড়ায় কেউ মনে করে না যে আমি ফেল করব, সবাই আশা করে পাস করবে। এবং ইনশাআল্লাহ আমাদের দল হিসাবে আমরা জানি যে বিগত দিনের অবস্থা বিবেচনা করে মানুষ আমাদেরকে মূল্যায়ন করবে, এবং বিশ্বাস করি সিলেটের সবকটি আসনে আমরা ভালো করব। ছোট করে আপনার প্রতিশ্রুতি, আমার প্রতিশ্রুতি যেটা হচ্ছে যে দেখেন, আমার যে এলাকা, আমার গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার এই এলাকা প্রায় 5 লক্ষ কাছাকাছি ভোটার, আমাদের প্রবাসী অনেক অধ্যুষিত একটা এলাকা। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই প্রবাসীরা কিন্তু এই এলাকাকে অনেক এগিয়ে নিয়ে গেছেন এবং নিয়ে যাচ্ছেন অলরেডি। আমার এলাকায় যে সমস্যাগুলো আছে, আমি মহিলাদের সমস্যা প্রথমে বলবো। একটা রিমোট অঞ্চল আছে, এখানে স্বাস্থ্যের একটা সমস্যা আছে, রাত্রেবেলা চিকিৎসা সেবা সম্ভব হয় না। এই চিকিৎসা সেবাটা মহিলাদের জন্য বিশেষ করে এটা প্রয়োজন এখানে বাস্তবায়ন করা। বিশেষ করে গর্ভবতী মহিলা যারা আছেন তাদের জন্য অনেক ফেসিলিটির প্রয়োজন আছে এখানে। নদী ভাঙ্গন একটা বড় সমস্যা, মানুষের বর বাড়ি, মসজিদ, মাদ্রাসা ভেঙে যাচ্ছে, এইটা আমরা করব। কারণ সুরমা কুশিয়ারা দুটো নদী আমার নির্বাচনী এলাকার মধ্যে দিয়ে যাচ্ছে। পাশাপাশি শিক্ষার যে ব্যবস্থাটা বলছেন, আমাদের একজন ভাই বলছেন যে ছেলেরা বিদেশে চলে যাচ্ছে, এটা আমি এক সেন্সে নেগেটিভ মনে করি না, পজিটিভ মনে করি। আমি নিজেও বাইরে লেখাপড়া করেছি, কারণ বাইরে লেখাপড়া করলে আমাদের অনেক উন্নত দেশগুলোতে অনেক জ্ঞান আহরণ করে এটা আমাদের দেশে কাজে লাগানো যায়, এটা আমাদের সমাজের জন্য ভালো হচ্ছে। পাশাপাশি যেটা বলছি যে আমাদের এই যে 2টা উপজেলায় কিছু বেকারত্ব আছে, এটার জন্য 2টা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন করে তাদেরকে কাজে লাগানো, 2টা আইটি ল্যাব আমার প্ল্যান আছে, যাতে আইটি ল্যাবের মাধ্যমে ফ্রিল্যান্সিং যে সুবিধা যেটা তাদেরকে যদি আমরা প্রস্তুত করতে পারি, MS এক্সেস
গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন যেগুলো আছে, এগুলো যদি তারা প্রশিক্ষিত হতে পারে, তারা নিজের ঘরে বসেই কিন্তু সারাদিন মোবাইল টিপানোর পরিবর্তে এই কম্পিউটার টিপায় তারা ইনকাম করতে পারবে। এটা আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। পাশাপাশি মেয়েদের জন্য, যেটা আমাদের দলও বলেছে যে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে ভবিষ্যতে, এটা সুযোগ নিয়ে যাতে মেয়েদের জন্য আমাদের সেখানে আর একটু শিক্ষার প্রসারটা করানোর জন্য সেটা আমাদের প্ল্যান আছে। পাশাপাশি একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার আমাদের একটা ইচ্ছা আছে ভবিষ্যতে। আচ্ছা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাদের চারজনই যারা এখানে আলোচক হিসেবে ছিলেন। বিশেষ করে আমার সামনে যারা উপস্থিত দর্শক হিসেবে ছিলেন, অনেকে প্রশ্ন করেছেন, প্রশ্ন করার সুযোগ সবাইকে আমরা দিতে পারি নাই। আমাদের সময় এখানেই শেষ। আজকে সিলেটের এই আসন থেকে আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল অন্য কোনো আসন নিয়ে কথা হবে। শুভকামনা সবার জন্য।